বিয়ে হয়েছে গত মাসে। এই ১ বছর পূর্ণ হলো। আর এই ১ বছরে এই প্রথম আমি একা একা বাড়ি গেলাম। এর আগে যতবার গেছি হয় বরের সঙ্গে অথবা শ্বশুর মশাই দিয়ে গেছে। বেশ কয়েকবার আমার বাবা এসেও নিয়ে গেছে। কিন্তু মাস চারেক হলো বাবা হঠাৎ ম্যাসিভ অ্যাটাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে এ বাড়িতে এসেছি, আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। আসলে কদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। ফোনে ৪ বেলা খোঁজ নিচ্ছিলাম ঠিকই, কিন্তু মনটা খুব আনচান করছিল। আমার এই অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের দিন রাতে বললেন, বুঝলে বৌমা, তুমি কালকেই বাড়ি চলে যাও, মায়ের শরীরটা এতটা খারাপ। এই সময় তুমি তো মেয়ে, তোমার যাওয়া দরকার, সেবা যত্ন করা দরকার, মেয়ে হিসেবে তোমার একটা কর্তব্য আছে। আর এই অসময়ে আমাদের উচিত তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। বর অফিস থেকে ফিরলে ওকে বললাম, কাল একটু বাড়ি যাব বুঝলে, মায়ের শরীর বেশ খারাপ হয়েছে। এখনকার মাও বলল ঘুরে আসতে। তুমি অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে? উত্তরে আমার স্বামী বলল, অবশ্যই যাবে। আর শুধু দেখতে গিয়ে তো লাভ নেই, কদিন থেকে আসার মতো প্রিপারেশন নিয়ে যাও। একেবারে মাকে সুস্থ করে তবে ফিরবে। এবারে চিন্তা করতে হবে না। তুমি তাহলে অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিও কিন্তু। আমার স্বামী বলল, কেন? যতটুকু জানি তুমি বিয়ের আগে একা একাই স্কুল কলেজ করতে, এখনো টুকটাক বেরাও মাঝে মধ্যে, তাহলে নিজের বাড়ি যাবে প্রত্যেকবারে সঙ্গে কাউকে নিয়ে যেতে হবে কেন? তোমার বাবা মা, তোমার বাড়ি, তুমি যখন ইচ্ছে যাবে আসবে, তাদের দেখাশোনা করবে, আপদে বিপদে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কাল তুমি একাই যাবে। সেই মতো আমি বাড়ি ঢুকলাম, আগের থেকেই খবর দিয়ে আসিনি। ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব। বেলা তখন 10টা মতো হবে। বেলা বাজতেই বৌদি এসে দরজা খুলে দিল। আমার একমাত্র দাদার বউ। সে তো আমাকে দেখেই এক মুখ হেসে বলল, আরে আরে বুনি যে, এসো এসো। আমি হেসে ভেতরে ঢুকে এলাম। দেখলাম বৌদি দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও বৌদি, দাঁড়িয়ে আছো কেন? গেট বন্ধ করে ভেতরে এসো। বৌদি অবাক হয়ে বলল, সৌরভ আসবে তো, বোধহয় গাড়িটা পার্ক করছে, সেই জন্য অপেক্ষা করছি। না গো, এবার আমি একাই এসেছি। হঠাৎই বৌদি কেমন যেন মিলিয়ে গেল। আমার হাতে ট্রলিটার দিকে একবার তাকিয়ে শুধু বলল, ও, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আর শ্বশুর শাশুড়ি সব ভালো তো? সৌরভ ঠিক আছে তো? আমি একটু অন্যমনস্ক হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, ওকে। আসলে আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করব বলে ছটফট করছিলাম। মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সিদ্ধ খাচ্ছে বিছানায় বসে। চুল উস্কো খুস্কো, চোখগুলো কোঠরে বসে গেছে, বেশ রোগা হয়ে গেছে। বাবা থাকতে ডবর ডবর করে সিঁদুর পরতো মা, সাদা সিধি। এই প্রথম মাকে দেখে বুকটা কেমন হু হু করে উঠল। মনে মনে ভাবলাম, কদিন একটু যত্ন করতে হবে। আমি মা বলে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলাম। মা হেসে বলল, কখন এলি রে? সব ভালো আছে তো? তারপর আমার ওপর উঁকি ঝুঁকি দিয়ে দেখে, জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কাকে খুঁজছো? মা উদ্বিগ্ন হয়ে বলল, হ্যাঁ রে, সৌরভ কই, হাত পা ধুচ্ছে নাকি? আমি হেসে বললাম, কেন গো, আমি একা আসতে পারি না? একাই এসেছি, এখন কদিন থাকবো এখানে তোমার কাছে। মা শুনেই খাওয়া বন্ধ করে বিছানা থেকে নেমে পড়ল। ভুরু কুঁচকে বলল, মানে? কাল রাতে ফোন করলি, আসবি, কিছু বললি না? সৌরভও কিছু বলল না, বেয়ানও তো ফোন টোন করেনি। কি হয়েছে বল তো ঠিক করে। তারপর আমার উত্তরের অপেক্ষা না করেই আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো। অসুস্থ শরীর আর একটু হলেই পড়ে যেত। দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল মা। আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজাসুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ঠিক করে বল তো। নিশ্চয়ই কোনো অশান্তি করেছিস। তুই একা এসেছিস দেখে আমার সন্দেহ হচ্ছে। ফোন কর সৌরভকে এক্ষুনি, আমি কথা বলবো। আমি বললাম, কেন মা?
আমি নিজের বাড়িতে আসতে পারি না? ইচ্ছে হলে কটা দিন থাকতেও তো পারি, তার জন্য জামাইকে আসতেই হবে? তোমাদের কথা মতো এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে দেই বলে কি আর বাড়িতে আমার কোনো ভাত বরাদ্দ নেই? বলেই ঘর খুলে ভেতরে নিজের ঘরটায় গেলাম। সেখানে গিয়ে জোর ধাক্কা খেলাম। তাকে বইগুলো সব উধাও, আমার আঁকা তুলির রং পেলেট সব এক কোণে ফেলে রাখা। পর্দার রং বদলে গেছে, আমার শখের ছবিগুলো দেওয়ালে নেই। যখন অবাক হয়ে দেখছি তখন বৌদি ঢুকেই আমার ঘরে হাতের বিছানায় চাদর নিয়ে সেই খাটে বিছানা দিতে দিতে বলল, তুই চলে যাওয়ার পর ঘরটা এমনিই পড়ে থাকে। আমি রিপেয়ার করে একটা পার্লার করব ভাবছি। সারাদিন তো বাড়িতেই থাকি, কাজটা জানি যখন কাজে লাগাবো না কেন বল? তাই ঘরটা নতুন করে ডেকোরেট করলাম। আর তোর বইগুলো না আমি পেপার নিতে আসা ওকে দিয়ে দিয়েছি। তুই তো এখন পাক্কা গিন্নি, তোর আর কি কাজে লাগবে এখন? বৌদি চলে যেতে আমি রং তুলিগুলো নড়ে চড়ে দেখলাম। হাতের তৈরি পেনদানিটা ঝেড়ে ঝুড়ে বের করলাম, দেওয়ালগুলোতে হাত বোলালাম। বোলপুর থেকে কেনা উইন্ড বেলটাও টুংটাং করলাম, বাঁশিটাও ফু দিলাম। পর্দাগুলো উড়ে উড়ে এসে যেন বলছে, এ বাড়ি আর কিছুই আমার হয়নি, আমার জন্য নেই, শুধু অতিথির মতো আসা যাওয়া ছাড়া অবশিষ্ট কিছু আর পড়েই নেই। দুদিনের বেশি থাকলে এ বাড়ির মানুষজন বেজার হবে, দুশ্চিন্তা করবে, কি হলো, কেন এলো, কেন থাকছে, কতদিন থাকবে এসব? ভাবতে ভাবতেই বরমশাইয়ের ফোন। আমি বললাম, কালকেই বাড়ি চলে যাব, মা এখন বেশ ভালোই আছে। সে বলল, গেছো যখন দুদিন থেকেই এসো না, মনটা ভালো লাগবে, আমি গিয়ে নিয়ে আসবো যখন। কিন্তু আমি পরদিন সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় মাকে বলে এলাম, ও বাড়িতে যাচ্ছি মা, এ বাড়িতে কালে ভদ্রে আসাই ভালো, তাতে জামাই আদর পাওয়া যায়। মা শুধু বলল, ছেলের বউ হয়ে গেলে মেয়েরা পরাধীন হয়ে যায় রে, তারপরও স্বামী নেই, ছেলে ছেলে বউয়ের হাতে তোলার মধ্যে থাকতে হয়। তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে, থাকবে, আনন্দ করবে, চলেই যাবে, এতেই সুখ, এতেই শান্তি। টাউস ট্রলি নিয়ে একা মেয়ে এলে বুক কাঁপে রে সব মায়েরই। কোনো মাই চায় না তার মেয়ে তার বাড়িতে থাকতে এসে দুটো কথা শুনুক। চোখে জল ফেলল। মেয়ের মা হো, বুঝতে পারবে কত জ্বালা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বৌদি ডাক শুনতে পেলাম, মাকে ডাকছে স্নান সেরে নিয়ে বাথরুমে খালি করে দেওয়ার জন্য। বুঝলাম মাও এখন নিরুপায়। রাতে খেতে বসে যথারীতি সবাই গল্প গুজব করছে। স্বাভাবিকভাবে আমি মনমরা, কাজ করতে হয়, করেই যাচ্ছি। এমন সময় শ্বশুর মশাই এসে বললেন, মটনটা কে রান্না করেছে, আজ ভালো হয়নি। এমনি কষ্ট হচ্ছিল, সরাসরি ভালো হয়নি শুনে আমার কান্না পেয়ে গেল। আমার চোখে কোণে জল লক্ষ্য করে শ্বশুর মশাই আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ কেন মা লক্ষ্মী? ভালো হয়নি মানে কি সবসময় খারাপ হয়েছে বোঝায়? আরে আমি শুধু বলেছি ভালো হয়নি, দুর্দান্ত হয়েছে। বর ভাত খেতে খেতেই ইশারা করে বলল, জাস্ট সুপার। তারপর শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন, বৌমা তুমি তো বেশ কদিন থাকবে বলে বাড়ি গেলে, আজ চলে এলে যে? ও মায়ের বাড়ি ওটুকুই ভালো বাবা, বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না, চিন্তা হয় তোমরা কি করছো, কি খাচ্ছ, গাছপালাগুলো জল পেলো কিনা, শাড়িগুলো বা কে তুললো, মায়ের প্রেসারের ওষুধ খাওয়া হয়ে গেছে তো, তোমার ছেলে সময়ে ঘুম ভাঙলো কিনা বলেই হঠাৎ মনে হলো। এরা তো একবারেও মেনশন করে না ওটা আমার বাপের বাড়ি, অথচ মা বুঝিয়ে দিয়েছে এখন ওটা আমার বেড়াতে যাওয়ার একটা ডেস্টিনেশন। অজান্তে আমার নিজের ঠিকানা অন্য বাড়ি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আইডেন্টি কার্ডগুলোর ঠিকানা বদলাতে হবে এবার। খিদে নেই, রাতে কিছু খাবো না বলে শুতে চলে যাচ্ছিলাম। শাশুড়ি মা ইশারায় একটু দাঁড়িয়ে যেতে বললেন। ওদের খাওয়া হয়ে গেলে ওরা উঠে গেল। আমাকে একটা চেয়ারে
দেখিয়ে বললেন, এখানে বসো। তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে থালা ধরে একডলা ভাত মুখে পুরে দিয়ে বললেন, তোমার মটনের গন্ধ ভালো লাগে না বলে আমি হাঁটু ব্যথা নিয়ে পনিরের তরকারি করলাম এত কষ্ট করি। তোমার মনের কষ্টটাই সব। সারা রাত না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না? সব ভাত কটা শেষ করে মুখে তুলে আমাকে বলল, ছেলে মেয়ে নির্বিচারে সব মানুষের জলের মতো হয়ে যেখানে থাকবে সেখানে নিজেকে গুছিয়ে নিতে শিখতে হয়। আর কি সব বলে, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। কে বলেছে হয় না? নিজের করে নিতে পারলেই নিজের বাড়ি হয়। এটাই এমন তোমার বাড়ি। এখন তোমার অধিকার সবচেয়ে বেশি, তোমার দামই সবচেয়ে বেশি। মায়ের ওপর অভিমান করো না। বৌদির মতো তুমিও এ বাড়িটা নিজের পছন্দের মতো নিজের ইচ্ছে মতো গুছিয়ে নাও। মায়ের বাড়িটা থাক না মাঝে মধ্যে হাওয়া বদলের জায়গা হয়ে, খুব অসুবিধা হবে কি? আমার তখন চোখের কোণে জল, অথচ মনটা কেমন হালকা হয়ে গেল। এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গিয়ে বললাম, মা। কপট রাগ দেখিয়ে বলল, এঁটো মুখে সব এক করতে এসো না, যত আদিক্ষেতা। হ্যাঁ, সবসময় শাশুড়ির কথাটা জুড়ে না দিয়ে এক এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বলেও তো বলতে পারো। বিশেষ করে যে আমাকে নিজের মেয়েই মনে করে যত্ন করে। আমরা বলি মেয়েদের নিজের বাড়ি হয় না, কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে, তাহলে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, কিন্তু তারাও ছোট থেকে বড় হয়ে ওঠা নিজেদের বাড়িটাকে ছেড়ে এসে পরের বাড়িটাকেও নিজের বাড়ি তৈরি করে নিতে পারে। তারাও বিশ্বাস করতে পারে জন্ম অন্য কোনো বাড়িতে হলেও বাকি জীবনটা তার এখানেই কাটবে। কারণ মুদ্রার এপিঠ সত্যি হলেও এপিঠটাও তো মিথ্যে নয়। যদি গুণবান শাশুড়ি শ্বশুর বাড়ি থাকে, তার শোনে তবে সংসার সুখের হয় যে রমণীর গুণে। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সুষমা।